আসসালামু আলাইকুম। নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন হয়েছে। সেই দপ্তর বন্টনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রয়েছে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। অন্যান্য যারা আছেন তারা একটি বা দুইটি পেয়েছে এবং এটি বেশ যথার্থ। যেমন ডক্টর আসিফ নজরুল, আইন, বিচার ও সংসদ, এটা খুবই চমৎকার সিলেকশন। সালেউদ্দিন আহমেদ, অর্থ পরিকল্পনা, চমৎকার সিলেকশন। ব্রিগেডিয়ার সাখাওয়াত, স্বরাষ্ট্র, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মানে একেবারে মানুষ হিসেবে খুব যৌক্তিক একটি সিদ্ধান্ত তার দপ্তর বন্টন। বাকি আমাদের যে তথ্য প্রযুক্তি এবং যুব এবং ক্রীড়া, এটি যথারীতি আমাদের তরুণ যে দুই ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে। চমৎকার। মানে নাহিদ ইসলামকে তো ওই তথ্য প্রযুক্তি অর্থাৎ পলকের যে মিনিস্ট্রিটা সেটি দেওয়া হয়েছে। কিন্তু আমার একটা ভাবনা আছে দর্শক, একটু বলে রাখি, যদিও এটা আগাম মন্তব্য হয়ে যাবে। ২৭টি মন্ত্রণালয় ডক্টর ইউনূসের হাতে, তিনি এগুলি চালাবেন কিভাবে? দেখেন, সেগুলি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, এগুলি সাধারণত প্রাইম মিনিস্টারদের হাতে থাকে। শিক্ষা, সড়ক, খাদ্য, গৃহায়ন, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটি মানে অনেকগুলো মন্ত্রণালয় এবং বিভাগ তিনি হাতে রেখেছেন। এই নিঃসন্দেহের মধ্যে অনেকগুলো মিনিস্ট্রি আছে খুবই গুরুত্বপূর্ণ। সড়ক, যোগাযোগ, তারপরে প্রবাসী, তথ্য, বাণিজ্য, এটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা গুরুত্বপূর্ণ। তো এগুলি আসলে কিভাবে চালাবেন তিনি? তার পক্ষে এতগুলো মিনিস্ট্রি কিভাবে ফাইল দেখবেন, কিভাবে কি করবেন, আমার এটা নিয়ে একটু কনফিউশন আছে দর্শক। যে এই মন্ত্রণালয়গুলো সামলাতে যে উনি হিমশিম না খান এবং এই সব মিনিস্ট্রির কাজগুলো যাতে গতিহীন না হয়ে যায়। আরেকটা বিপদ আছে, যেহেতু আমাদের আমলাতন্ত্র একেবারে সম্পূর্ণ ব্যর্থ, এই ভঙ্গুর আমলাতন্ত্র এবং এখানে যেভাবে প্রমোশন হয়েছে এগুলি একেবারে দলীয় ভিত্তিতে, ফলে যোগ্য মানুষগুলো অনেকেই রিটায়ারমেন্টে চলে গেছে, তারা আর নাই। আর যারা আছে এই তত্তর করে প্রমোশন পেয়েছে, তারা হচ্ছে একেবারে দলীয় আশীর্বাদ পুষ্ট। এই আশীর্বাদ পুষ্ট এই আমলাদেরকে দিয়ে এই মিনিস্ট্রিগুলি তিনি চালাবেন। তার যে লক্ষ্য, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গঠিত যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের লক্ষ্যগুলো এই মিনিস্ট্রির মাধ্যমে বাস্তবায়ন কিভাবে হবে, আমি এটা নিয়ে দর্শক একটু বেশ উদ্বিগ্ন এবং আতঙ্কিত। কেননা এই আমলাতন্ত্র দিয়ে চালানো সম্ভব না। আর প্রফেসর ইউনূস যেহেতু এতগুলো মিনিস্ট্রি, তার পক্ষে সম্ভব না, মানে হিউম্যানলি ইম্পসিবল। তো সুতরাং এটা এই আমলাদের উপর ভর করে কি তাহলে চালাবেন তিনি? আমাদের যদি সেই রকম আমলাগুলি খুবই মানে ডেডিকেটেড হতো, তারা যদি খুবই মানে দক্ষ, যোগ্য হতো, তাহলে একটা কথা ছিল। কিন্তু আমরা তো জানি যে এখন প্রশাসনের শীর্ষ পর্যায়ে যারা আছেন তাদের অবস্থাটা কি। অনেক আমলা তো রীতিমতো বাসায় থাকছেন না, কারণ তারা জানেন যে তাদের অপকর্ম, অফিসে আসছেন না। তো এই অবস্থায় আমার এইটা একটা উদ্বেগ, উৎকণ্ঠা। এটা কিভাবে উনি মিট করবেন, কিভাবে সামাল দেবেন, এটা আমার কাছে বেশ বড় প্রশ্ন। সেই ক্ষেত্রে আরও একটা দুইটা করে মিনিস্ট্রি কেন উপদেষ্টাদেরকে দেওয়া হলো না, এটা আমার কাছে প্রশ্ন। কেন অনেকগুলো আছে খুব বেশি গুরুত্বপূর্ণ নন, যেমন বস্ত্র ও পাট, এখানে কি করার আছে? খাদ্য মন্ত্রণালয়, তারপরে প্রত্যেকটাই মহিলা ও শিশু বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা, বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য, অর্থ বাণিজ্য একটা করতে পারত, সালেউদ্দিন আহমেদকে উনি দিতে পারতেন। শ্রম কর্মসংস্থান, সংস্কৃতি, এইগুলি আমার মনে হয় যে এতগুলো না না রাখাই ভালো ছিল। এখন একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে
যে আরও হয়তো কিছু উপদেষ্টা যদি উনি অন্তর্ভুক্ত করেন, অর্থাৎ এখন তো সব মিলিয়ে 17 জন, এটা যদি 30 জন হয় তাহলে তাদেরকে যদি এই মিনিস্ট্রিগুলি দেওয়া হয় তাহলে হয়তো সম্ভব, এবং এটি করা দরকার। কেননা এই আমলাতন্ত্র দিয়ে তারা তাদের মতন করে কাজ করবেন, চমৎকারভাবে দায়িত্ব নিয়ে, কারণ এত বেশি এরা নির্ভরশীল ছিল, প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেদের যোগ্যতা দক্ষতা তারা হারিয়ে ফেলেছে। ফলে এরা মানে স্বাধীনভাবে, মুক্তভাবে এবং যথাযথভাবে যদি কাজ না করে তাহলে দেখা যাবে এই মিনিস্ট্রিগুলো সুপারভাইজ না করার কারণে এই মিনিস্ট্রিগুলো উল্টোপাল্টা কাজ শুরু করেছে, এবং দুর্নীতি আরও এরা আবার এদেরকে ক্ষমতা দিলেও ইউনূস সাহেব যদি বলেন সচিবদেরকে যে আপনারা চালান, আপনাদের উপর আস্থা আছে, তাহলে দেখা যাবে যে একদম তছনছ করে ফেলছে দুর্নীতি অনিয়মে। এটা একটা বিপদ আছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটা মানে খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ, কারণ তারা তো পুরো গভর্নমেন্টের মুখপাত্র হিসেবে কাজ করবে, এবং মিডিয়ার নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে? আমরা জানি যে এই মিডিয়ার নিয়ন্ত্রণ এতদিন ডিজিএফআই নিয়ন্ত্রণ করত, তার যে মিডিয়া উইং, এটা একটা ভয়ঙ্কর একটা মানে কি বলে একটা মানে স্বৈর শাসনের একটা চরম মানে নজির, যে ডিজিএফআই দিয়ে টেলিভিশন এবং মিডিয়াগুলো কন্ট্রোল করা, তারা সেখানে কে প্রমোশন পাবে, কার চাকরি থাকবে, কার চাকরি থাকবে না, এই মিডিয়ার কিছু যে গোষ্ঠী, সুবিধাভোগী গোষ্ঠী, ক্ষমতা গোষ্ঠী, এরা রীতিমতো এই মিডিয়া ডিজিএফআইকে ব্যবহার করে তারা একদম তছনছ করছে, তাদের ইচ্ছা মতন করে একে চাকরিচ্যুত করা, ওকে বসানো, ও মানে ঘায়েল করা, এই কাজগুলো করছে। তো এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্ব কে দেবে? এই টেলিভিশনগুলো, এগুলি অধিকাংশই হচ্ছে এখন মাফিয়ার মালিকদের হাতে। তারা তো মানে সুযোগের অপেক্ষায় থাকবে, এবং সরকারের যেই পজিটিভ দিকগুলো বা ভালো দিকগুলি বা যেটা জনস্বার্থে যেটি তুলে ধরার দরকার সামনে, সেগুলি তো আনতে চাইবে না। তারপরে এই অপপ্রচারগুলো ঠেকানো, সত্য তথ্যগুলোকে হাইলাইট করা, মুক্ত মতগুলোকে সামনে আনা, এই কাজগুলো আমার ধারণা যে এগুলি বেশ কঠিন হবে। তো হয়তো প্রাথমিকভাবে আমরা এখন চূড়ান্ত মন্তব্য করা ঠিক না, হয়তো তিনি ভাবছেন যে ভবিষ্যতে হয়তো সম্প্রসারণ করতে হবে। যদি সম্প্রসারণ না করেন তাহলে এই মিনিস্ট্রিগুলি সঠিকভাবে মানে যেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে চেতনা, সেই আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য কিভাবে এই আমলাতন্ত্রের যথেষ্ট নাকি ভিন্ন কোনো ব্যবস্থাপনায় এটি পরিচালনা করবে, এটা এখন দেখার বিষয়। দর্শক, আমার কাছে প্রাথমিকভাবে 27টি মন্ত্রণালয় যে চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে রাখাটা আমি মনে করি এটা খুব ঝুঁকিপূর্ণ, এবং এটা ওনার জন্য বেশ যে উনি এক নির্দিষ্ট কয়েকটা সেক্টর নিয়ে যে কাজ করবেন সেটা ব্যাহত হতে পারে। তো সুতরাং এটাও একটা ভাবনার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।